এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা কানপুরের নওবাস্তা কলোনি ত্রিমূর্তি নামের একটা অ্যাপার্টমেন্টের থার্ড ফ্লোরে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল শশী রঞ্জন মিশ্রা নামের এক ভদ্রলোকের ফ্যামিলি, যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন। ফ্যামিলিতে ছিল তার যমজ দুই মেয়ে, বয়স 11 বছর, আর দুই মেয়ের নাম হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি। তারা তাদের বাড়ির কাছেই মাদার টেরেজা নামের একটা স্কুলে ফোর্থ ক্লাসের ছাত্রী। আর তার বাড়িতে রয়েছে তার 6 বছরের ছেলে, ছোট্ট মুন্না সেই বাচ্চার নাম। সে স্থানীয় একটা অন্য ইংলিশ মিডিয়াম স্কুল, যার ইউকেজির ছাত্র। আর বাড়িতে রয়েছে তার স্ত্রী রেশমা ছেত্রী। ভদ্রলোক 19 এপ্রিল ভোরবেলায় 4:30টার সময় পুলিশ স্টেশনে কল করেছিলেন। পুলিশ এসেছিল। পুলিশ যখন দরজায় নক করেছিল, সেই নক করার আওয়াজে তার স্ত্রীর ঘুম ভেঙেছিল। তখন দরজা খুললে পুলিশ ভেতরে আসে। ভেতরে আসলে সেই ভদ্রলোকের যে বেডরুম, এই সঙ্গে এটাও বলে রাখি যে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনের কিন্তু বেডরুম আলাদা আলাদা। ভদ্রলোক নিজের বেডরুমে নিজের দুই মেয়েকে নিয়ে থাকতেন, আর ভদ্রমহিলা নিজের বেডরুমে 6 বছরের ছেলেকে নিয়ে থাকতেন। এই ছিল তাদের রুটিন। বহু বছর ধরে তাদের মধ্যে মনোমালিন্য, অশান্তি চলছে। যাই হোক, পুলিশ যখন ভেতরে ঢোকে, ভেতরে গিয়ে দেখেছিল যে ভদ্রলোক খাটের উপরে মাথা নিচু করে বসে রয়েছে, আর মেঝেতে সেই খাটের পাশেই যেটুকু জায়গা আছে সেখানে তার দুজন মেয়ে, ঋদ্ধি আর সিদ্ধি, যমজ দুই মেয়ে শুয়ে আছে, গলায় তাদের ধারালো অস্ত্রের আঘাত। দুজনেই আর বেঁচে নেই। ভদ্রলোককে পুলিশ জিজ্ঞেস করে যে কেন এরকম করেছেন। ভদ্রলোক কোনো উত্তর দেয়নি। তবে ভদ্রলোক পুলিশকে বলেছিল সে নিজের দুই মেয়েকে গলাতে আঘাত করে মেরে ফেলেছে। পুলিশকে সেই খবর দিয়েছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, আর বাচ্চা দুটোর বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তারপরে জিজ্ঞাসাবাদ হয়েছিল ওই বাড়ির ওই ভদ্রলোকের যে স্ত্রী রেশমা ছেত্রী, তার সাথে। রেশমা ছেত্রীর কাছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে ভদ্রমহিলা ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং এর বাসিন্দা, আর ভদ্রলোক বিহারের বাসিন্দা। তিনি কর্মসূত্রে নাগপুরে থাকেন। ভদ্রমহিলা একটা জেন্টস স্পা সেন্টার বা সেলন, সেখানে কাজ করতেন। সেইখানেই ভদ্রলোক যেতেন। সেখানে তার আলাপ হয়েছিল রেশমার সাথে। 2012 সালে তাদের দুজন দেখা হয়েছিল। দেখা হওয়ার পর প্রেম হয়েছিল। 2014 সালে তারা দুজন বিয়ে করে নাগপুরেই থাকতে শুরু করে। এই কিছু বছরের মধ্যে তাদের 3 সন্তান হয়। তবে বিয়ের পর 2-3 মাস সব ঠিকঠাক থাকলেও তারপর থেকে শশী রঞ্জন মিশ্রা সন্দেহ করতে শুরু করে তার স্ত্রীকে। সবসময় তার মনে হতো যে তার স্ত্রীর চরিত্র ভালো না। সেই জন্য স্ত্রী কিন্তু বিয়ের পর থেকে নিজের যে স্যালনের কাজ সেটা ছেড়ে দিয়েছিল, বাড়িতেই থাকতো। তাও কিন্তু হাজবেন্ডের সন্দেহ দূর করতে সে সক্ষম হয়নি। তাদের 3 সন্তান, প্রথমে দুটো যমজ মেয়ে, তারপরে একটা ছেলে হয়েছে। কিন্তু তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা বাড়তেই থেকেছে। ভদ্রলোকের মাও ছিলেন আগে, তাদের সাথেই থাকতেন, কিন্তু মা কিছুদিন আগেই মারা গেছেন। মা মারা যাওয়ার পর থেকে ভদ্রলোক আরো একটু অন্য ধরনের বিহেভিয়ার দেখা যাচ্ছিল তার মধ্যে। তিনি নিজের স্ত্রীকে বলছিলেন যে তুমি তোমার ছেলেকে নিয়ে অন্য রুমে থাকো, আমি আমার মেয়েদেরকে নিয়ে অন্য রুমে থাকবো। আমি আর আমার দুই মেয়ে সবাই আমার মায়ের কাছে চলে যাব, আর তুমি তোমার ছেলেকে নিয়ে থেকো, তাকে মানুষ করো। ভদ্রমহিলা আর ভদ্রলোক দুজনের যে বেডরুম সেটাও কিন্তু আলাদা আলাদা ছিল।
ভদ্রমহিলাকে নিজের বেডরুমে ঢুকতেও দিতেন না। শুধু তাই নয়, তার যে দুই মেয়ে ঋদ্ধি আর সিদ্ধি, তাদের সাথে মাকে কথা বলতে দেওয়া হতো না। কারণ ভদ্রলোকের মনে হতো যেহেতু তার স্ত্রী জেন্টস সেলুনে কাজ করত, স্পাতে কাজ করত, তো মায়ের চরিত্র অবশ্যই ভালো নয়। তাহলে মা যদি মেয়েদেরকে কথা বলে, তাদেরকে বড় করে, তাহলে মায়ের মতো খারাপ চরিত্র তার দুই মেয়ের হয়ে যাবে। সেই জন্য বাবা বাড়িতে থাকলে মায়েরও সাহস ছিল না যে নিজের মেয়েদের সাথে কথা বলবে। আর প্রত্যেক দিন নানা রকম নেশা করে বাড়ি এসে তিনি নিজের স্ত্রীর ওপরে হাত তুলতেন, ভীষণ মারধর করতেন। আর তিনি সব সময় বলতেন যে তুমি তোমার ছেলেকে নিয়ে কোথাও চলে যাও, আমি আমার মেয়েদেরকে বড় করব। ভদ্রমহিলা একসময় রাগ করে নিজের বাপের বাড়ি চলে গেছিলেন। প্রায় 9 মাস তিনি সেখানেই ছিলেন। কিন্তু তার ভালো লাগছিল না, আর বারবার তার মনে পড়ছিল যে বাকি দুজন যে তার মেয়ে রয়েছে তারা কিভাবে থাকবে মাকে ছাড়া। তিনি আবারও নিজের ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছিলেন। ভদ্রলোকের ইচ্ছা ছিল না, তবে তিনি বাধ্য হয়ে নিজের স্ত্রীকে নিজের ঘরে থাকতে দিয়েছিলেন। তবে সেই যে স্ত্রী ঘরে ঢুকেছিল তার বাইরে বেরোনোর কোনো পারমিশন ছিল না। সে বাইরে বেরোলেই লম্বা সময় পর্যন্ত তাকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হতো না। এমনকি প্রতিবেশীরাও সেই ব্যাপারটা দেখতো যে মহিলাটা যেহেতু একটু বাইরে বেরিয়েছিল, তাহলে তাকে তার হাজবেন্ড আর কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে চাইছে না। সব সময় তাদের মধ্যে এই রকম একটা ঝামেলা পরিবেশ ছিলই। ভদ্রলোক নিজের বাড়িতে 6খানা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। 2টো ক্যামেরা 2খানা বেডরুমে, একটা কিচেনে, একটা হলে, আর এন্ট্রি হয় যেখান দিয়ে মানুষজনের, যেটা ঢোকার জায়গা, সেখানে আরো 2টো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। ঘটনার দিন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা হয় যে আপনার হাজবেন্ডের এমন কি হলো যে সে এই ঘটনা নিজের মেয়েদের সাথে ঘটিয়েছে। ভদ্রমহিলাকে যদিও ধরে রাখা যাচ্ছিল না, ভীষণ কান্নাকাটি করছিলেন। তিনি পুলিশের প্রশ্নের উত্তরে বলেছেন যে ঘটনার দিন রাত্রেবেলায় তার হাজবেন্ড প্রতিদিন যেমন নেশা করে বাড়ি ফেরে তেমনই এসেছিল। সবাই খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়ার পরে ভদ্রলোক নিজের দুই মেয়েকে নিয়ে নিজের বেডরুমে গেছিলেন, আর ভদ্রমহিলা নিজের ছেলেকে নিয়ে নিজের বেডরুমে গেছিলেন। ভদ্রমহিলা সবসময় ভদ্রলোকের যে ব্যবহার বা তিনি যে ধরনের কথাবার্তা বলতেন, তারপর থেকে ভদ্রমহিলা একটু ভয়ে ভয়ে থাকতেন। সিসিটিভি ক্যামেরা যে ডিসপ্লেতে সবসময় দেখা যেত, তিনি সেটাতেই দেখছিলেন যে হাজবেন্ড নিজের রুমে কি কি করছে। তিনি দেখেছিলেন রাত্রেবেলায় 2:30টে পর্যন্ত লক্ষ্য রেখেছিলেন হাজবেন্ডের ওপর। তিনি দেখেছিলেন যে হাজবেন্ড মেয়েদের মধ্যে একজনকে নিয়ে টয়লেটে গেছিল, টয়লেট থেকে আবার ফিরে এসেছিল। রাত্রেবেলায় সে 2:30টের সময় আরো একটা সাথে ফোন কলে কথা বলছিল। হাজবেন্ডের কথা হয়ে যাওয়ার পরে ঘরে অন্ধকার হয়ে যায়, মানে লাইটের সুইচটা অফ করে দেওয়া হয়। তখন ভদ্রমহিলার মনে হয়েছিল তার হাজবেন্ড আর দুই মেয়ে এবার ঘুমিয়ে পড়েছে। যেহেতু তারা ঘুমিয়ে পড়েছে, ভদ্রমহিলাও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলেন। তারপরে ভোরবেলায় 4:30টের সময় পুলিশ নক করাতে ভদ্রমহিলার ঘুম ভাঙে। তিনি গিয়ে দরজা খুলেছিলেন। পুলিশ তাকে জানিয়েছিল যে এই বাড়ি থেকে তাকে কল করা হয়েছে, এখানে নাকি 2টো ছোট বাচ্চাকে তার বাবা মার্ডার করে দিয়েছে। এই প্রথম শুনেছিল ভদ্রমহিলা যে তার মেয়েরা আর নেই। ভদ্রমহিলা এও বলেছে যে ভদ্রলোক সবসময় মেন্টালি ডিস্টার্ব থাকতেন। তিনি নানা রকম ঘুমের ওষুধ খেতেন। তিনি যেহেতু নিজেই এমআর, তাহলে তার কোনো অসুবিধা ছিল না ওষুধ জোগাড় করতে। তিনি সবসময় কোনো না কোনো রকম ওষুধ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। তারপরে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এখন পুলিশ ভালোভাবে তদন্ত করে দেখছে যে এই ঘটনার পেছনে আরো কোনো ঘটনা রয়েছে কিনা, বা ভদ্রলোক হঠাৎ করে এই ঘটনা কেন ঘটিয়ে ফেলেছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। কারোর উপরে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না।